আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আশা করি এই দুর্যোগ মুহূর্তে সবাই বাসায় থেকে ভালো আছো। দোয়া করি যেন ভালো থাকো। আজ নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলন এর দ্বিতীয় ক্লাস। তোমরা যারা গত ক্লাসে ছিলে, মনে আছে গত ক্লাসে কি পড়িয়েছি? নিজেকে একটু প্রশ্ন করো এবং সেই উত্তরগুলো খোঁজার চেষ্টা করো। গত ক্লাসের প্রশ্নগুলি উত্তরগুলি যদি না মনে থাকে, আবার স্লাইডটা দেখে সেটা কমপ্লিট করো। যদি কেউ লাইনে থাকো, শব্দ সঠিক হচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, সেটা অবশ্যই মেসেজ দিয়ে জানাবেন। আজ আমি পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলনের গত ক্লাসে যা পড়িয়েছিলাম সেটা হলো, প্রথমে পড়িয়েছিলাম প্রতিফলন কাকে বলে, যার উদাহরণ দিয়েছিলাম ফসল উৎপাদনের মতন। কৃষকে যে ফসল উৎপাদন করে, যে একই মাধ্যমে আলোর আপাতিত হয়ে একই মাধ্যমে ফিরে আসে কোনো প্রতিফলক মাধ্যমে বাধা পেয়ে। তারপর দেখিয়েছিলাম স্লাইডে প্রতিফলন কত প্রকার: নিয়মিত প্রতিফলন, ব্যাপ্তি প্রতিফলন। তারপর দর্পণ সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া হয়েছে এবং অবতল দর্পণে দর্পণ কয় রকম? 4 প্রকারের: সমতল, গোলীয়। গোলীয় দর্পণ 2 প্রকার ছিল, উত্তল দর্পণ, অবতল দর্পণ। আমরা বিশেষ করে অবতল দর্পণটা বেশি গুরুত্ব দিই, কারণ অবতল দর্পণে সৃজনশীল বেশি আসে। সাউন্ড কি আসতেছে? শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা গোলীয় দর্পণের মধ্যে অবতল দর্পণে একটা পিকচার বা ছবি দেখিয়েছিলাম, যেখানে লক্ষ্যবস্তু কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়। সুতরাং আজকে সেই প্রতিবিম্ব কি, প্রতিবিম্ব কাকে বলে, প্রতিবিম্ব কত প্রকার, সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়, সেই সম্পর্কে আমরা আলোচনা করব, যাতে ঘরে বসেও এই দুর্যোগ মুহূর্তে, যেহেতু ক্লাস হচ্ছে না স্কুলে, আমরা অনলাইন ক্লাসে যাতে কিছু স্টুডেন্টরা উপকৃত হয়, সে উদ্দেশ্যে আমি কিছু স্লাইড দেখাবো। আশা করি আলোর অধ্যায় যেহেতু, সেই জন্য স্লাইডে দেখালে বেশি ভালো হয়, আর এটা বর্ণনামূলক প্রশ্নই বেশি আসে, অঙ্ক আছে ছোট ছোট। আমি অবশ্যই সূত্রগুলি আগামী ক্লাসে দেখিয়ে দিব। সুতরাং আমরা স্লাইডে চলে যাচ্ছি, তোমরা দেখো। স্বাগতম সবাইকে। পরিচিতি: নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান আলোর অষ্টম অধ্যায়, আলোর প্রতিফলন। আজকের বিষয়বস্তু হচ্ছে প্রতিবিম্ব, যা গত ক্লাসে একটি পিকচারে দেখিয়েছি। আচ্ছা, এখানে সূর্য অস্ত যাওয়ার একটা দৃশ্য দেখা যাচ্ছে। সূর্য কিন্তু একটা, দুইটা নয়, কিন্তু নিচে পানির মধ্যে একটা লম্বাটে কিছু আলো দেখা যাচ্ছে। তার মানে পানিতে সূর্যের প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব কিরকম হয় সূর্য ডুবার সময়, সেটার একটা দৃশ্য দেখানো হয়েছে। এখানে 3টা বস্তু দেখা যাচ্ছে। একটা হলো চোখ, আমরা চোখটাকে দেখছি এখানে, উপরে চোখ। আর একটা টেবিলে অথবা মাটিতে একটা বোতল রাখা আছে, বা বলতে পারো নারকেল তেলের একটা বোতল। আমরা আগেই বলেছিলাম বোতলটা কি, দীপ্তমান বস্তু না দীপ্তহীন বস্তু। এখানে
বোতলটা হচ্ছে দীপ্তমান বস্তু, কারণ বোতলটা একটা আলোকোজ্জ্বল রুমে রাখা আছে, যার জন্য বস্তু থেকে এই বোতল থেকে আলোক রশ্মি একটা সমতল দর্পণের সামনে রাখা হয়েছে। সমতল দর্পণের সামনে রাখার কারণে বস্তুর শীর্ষ এবং পাদ মানে নিচ থেকে দুটা করে রশ্মি নির্গত হচ্ছে এবং সেটা দর্পণের বাধা পেয়ে কোথায় যাচ্ছে? একবার চোখের মণিতে বা চোখে যাচ্ছে। এখানে দুটা করে রশ্মি এই কারণে দেখাবে যে সঠিক প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার জন্য। সুতরাং শীর্ষবিন্দু থেকে দুটি আলোক রশ্মি দর্পণে আপাতিত হয়, চোখের মধ্যে সেটা বাধাপ্রাপ্ত হয়, আমরা ওই জায়গায় চোখের ভিতরে প্রতিচ্ছবি সৃষ্টি হয়। সেই প্রতিচ্ছবি আবার কোথায় যায়? একবার সোজাসুজি যদি আমি দাগ দেই, এখানে দর্পণের ভিতরে মনে হবে একটা বোতল রাখা আছে উপরে। অনুরূপভাবে বোতলের নিচে থেকে দুটি আলোক দর্পণে আপাতিত হবে এবং প্রতিফলিত হবে কোথায়? চোখের মধ্যে। দেখো দুটা রশ্মি চোখের দুই মাথার ভিতরে যাচ্ছে। দুইটা রশ্মি এই কারণে দেওয়া হয়, দুইটা রশ্মি কিন্তু এক জায়গায় মিলিত হয় না, একটা চোখের এই প্রান্তে আর একটা চোখের এই প্রান্তে, তাই না? সুতরাং এই আপাতিত রশ্মিদ্বয় বা প্রতিফলিত রশ্মিদ্বয় কোথায় মিলিত হলো? চোখে বাধাপ্রাপ্ত হয়। এই প্রতিফলিত রশ্মি বাধাপ্রাপ্ত হওয়ার কারণে আমরা লেন্সে বা চোখের মধ্যে যে লেন্স আছে প্রতিবিম্ব রেটিনায় প্রতিচ্ছবি সৃষ্টি হয়, এটা আমরা দেখতে পাই। কোথায় দেখি? সেটা অবশ্যই দর্পণের ভিতরে মনে হয়, তাই না? মনে হয় দর্পণের কাঁচ ভেঙে মনে ভিতরে পাওয়া যাবে, এরকম মনে হয়। সুতরাং চোখ থেকে এই প্রতিফলিত রশ্মি যদি সোজাসুজি বর্ধিত করা হয়, তবে এই বোতলের প্রতিচ্ছবি আমরা পাব। এখানে কিছু তথ্য বলে রাখি, সেটা হলো দর্পণ থেকে বোতলটা যত দূরে থাকবে, দর্পণ থেকে প্রতিবিম্ব সে একই দূরে থাকবে। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা পরের স্লাইডে সেটা দেখাবো কিভাবে আসে। আয়নায় বোতলটির প্রতিবিম্ব দেখা যাচ্ছে। আজকে আমরা শিখব যে প্রতিবিম্ব ব্যাখ্যা করতে পারবো, প্রতিবিম্ব প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো, সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটার বর্ণনা শিখব, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য সেটাও আমরা জানব। একই দর্পণ, অবশ্যই গোলীয় দর্পণ। প্রিন্স লন্ডন থেকে জয়েন দিয়েছে, ধন্যবাদ প্রিন্সকে। একসময় আমার স্টুডেন্ট ছিল, সে আলাতনেসের স্টুডেন্ট ছিল, পরে গুলশান কমার্সে পড়েছে। আচ্ছা, এটা একটা গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের মধ্যে দুই ধরনের দর্পণ আছে, একটা হলো উত্তল, একটা অবতল। এখানে হচ্ছে অবতল দর্পণ দেওয়া আছে। একটা গাছ দেখা যাচ্ছে, সুন্দর একটা গাছ, নামটা জানি না। গাছ লক্ষ্যবস্তু, মানে আমি যে আয়নার সামনে দাঁড়াই আমি হচ্ছে লক্ষ্যবস্তু। সুতরাং গাছটা হচ্ছে দর্পণের সামনে দাঁড়িয়েছে, তাই গাছটা হচ্ছে লক্ষ্যবস্তু। আমি গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে অবতল দর্পণ বিম্ব ছোট দেখাবে, কিন্তু স্থান ভেদে সেটা বড় দেখাতে পারে, কিন্তু বেশিরভাগই ছোট দেখায়। আর উত্তল দর্পণে বড় দেখায়। সুতরাং দেখো সমান্তরালভাবে, আমি আবার দেখাই, আলোক রশ্মি কিন্তু সমান্তরালে যায়, বাঁকা হয়ে আলোক রশ্মি যায় না, সোজা পথে যায়। সেই জন্য দেখো সমান্তরাল, শীর্ষ থেকে গাছের গোড়া পর্যন্ত সমান্তরাল রশ্মি যাচ্ছে বাধা পেয়ে। যেহেতু গোলীয় দর্পণ, অবতল দর্পণ, এই জন্য এক জায়গায় মিলিত হবে, যেটাকে বলা হয় অভিসারী হয়। কি বলা হয়? এটা আমরা প্রতিফলন দুই প্রকার পড়িয়েছিলাম। নিয়মিত প্রতিফলন, কি প্রতিফলন? নিয়মিত প্রতিফলন। সুতরাং গাছই লক্ষ্যবস্তু, গাছ থেকে আপাতিত আলোক রশ্মি অবতল দর্পণে বাধা পেয়ে প্রতিফলনের পর একটা বিন্দুতে মিলিত হচ্ছে, সেটাকে ফোকাস বিন্দু বলা হয়।
সেই দেখো সুন্দর একটা গাছ দেখা যাচ্ছে। মানে কি, গোলীয় দর্পণে বিম্বটা লক্ষ্যবস্তুর দর্পণের মাঝখানে দেখা যাচ্ছে, মাঝখানেই হবে। ক্লিয়ার? আবার অন্য পাশে হতে পারে, গোলীয় দর্পণ যে পাশে আছে অবতল দর্পণ তার বিপরীত পাশে হয় যখন অবাস্তব হয়। এটা কিন্তু বাস্তব, একেবারে বাস্তব একটা ছবি দেখা যাচ্ছে। প্রতিবিম্ব, লক্ষ্যবস্তু, প্রতিবিম্ব, আমরা দুইটা শব্দ তো ক্লিয়ার। লক্ষ্যবস্তু হচ্ছে যাকে দেখানো হয় দর্পণে, আর যে বস্তুটা আমরা দর্পণে দেখি সেটা হলো প্রতিবিম্ব। সুতরাং মিলিত বিন্দুতে গাছটির বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়। লক্ষ্যবস্তু অবতল দর্পণের মাঝখানে যত প্রতিবিম্ব হবে সব হবে বাস্তব। বাস্তব হচ্ছে প্রকৃতভাবে মিলিত হয়। আপাতিত সমান্তরাল রশ্মিদ্বয় দর্পণে বাধা পেয়ে কোনো বিন্দুতে যদি মিলিত হয় সেটাকে বলা হয় বাস্তব। আর কোনো বিন্দু থেকে অপসৃত হতে বলে মনে হয়, এরকম মনে হবে, সেটা হবে অবাস্তব। সুতরাং আমরা বাস্তব একটা প্রতিবিম্ব দেখতে পেলাম। এখন দর্পণের আরেকটা, যেটা পরীক্ষায় 3 নম্বর আসতে পারে, যে সমতল দর্পণ একটা মোমবাতি রাখা আছে প্রজ্বলিত, যাকে আমরা দীপ্তমান বস্তু বলি। সরাসরি দীপ্তমান বস্তু লক্ষ্যবস্তু দর্পণ থেকে যত দূরে তাকে রাখা হয়েছে, বিম্ব দর্পণ থেকে তত দূরেই পিছনের দিকেই তার প্রতিবিম্ব সৃষ্টি হবে। সেটাই আজকে দেখাবো। এখন আমরা জানি দুইটা আলোক রশ্মি আসে, আমাদের চোখে বাধা পেল, আমরা চোখটা নিচে রেখেছি, এখন উপরে রাখবো নিচে রাখবো, দুইভাবেই দেখাবো। এই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব কিন্তু উপরেই হবে। আমি নিচে টেবিলের নিচে দাঁড়িয়ে দেখলাম টেবিলের উপরে মোমবাতিটি জ্বালানো আছে, বিম্বটা কোথায় হয়? তা আপাতিত হলো, আপাতিত রশ্মি দর্পণে বাধা পেল, প্রতিফলিত হলো, দর্পণে মিলিত হলো। মিলিত হলো, এই প্রতিফলিত রশ্মি পিছন দিকে বর্ধিত করলে কোথায় মিলিত হলো? সেই মোমবাতির আগুনের লাভার শীর্ষে। সুতরাং আগুনের লাভার শীর্ষের প্রতিবিম্ব হচ্ছে এখানে, দেখো একেবারে সরল রেখার বরাবর সমতল দর্পণে সমান হয়, এটা হলো প্রতিবিম্ব। সুতরাং লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব আমরা দেখতে পেলাম দর্পণের পিছনে অবাস্তব। তার মানে আগে যে বাস্তব প্রতিবিম্ব দেখিয়েছি সেটা ছিল বাস্তব, দর্পণ এবং লক্ষ্যবস্তুর মাঝখানে হয়েছে, যা প্রকৃতপক্ষে একটা প্রতিবিম্ব, মিলিত হচ্ছে, প্রতিফলিত রশ্মিদ্বয় মিলিত হচ্ছে। আর প্রতিফলিত রশ্মিদ্বয় মিলিত হয় নাই, বর্ধিত করলে কোথাও মিলিত হয়। আপাতিত রশ্মিদ্বয় বর্ধিত করা হয়েছে, তারপর দর্পণের ভিতরে মিলিত হয়েছে। সুতরাং দর্পণ এবং লক্ষ্য মাঝখানে না, অপোজিট সাইডে, বিপরীত পার্শ্বে। এই জন্য এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। সুতরাং আমরা প্রতিবিম্ব দুই রকম পেলাম, বাস্তব, অবাস্তব। বাস্তবের অপর আরেকটি নাম আছে, সেটা হলো সৎ বিম্ব। অবাস্তবটাকে বলা হয় অসৎ বিম্ব। আমরা সৎ ভাই অসৎ ভাই জানি না, সৎ ভাই একই মায়ের পেটের ভাই, অসৎ ভাই বাবা একজন মা দুইজন, সেই রকম যে বাস্তব প্রতিবিম্ব, অবাস্তব। বাস্তবটাকে সৎবিম্ব বলা হয়, অবাস্তবকে অসৎ বিম্ব বলা হয়। তা আমরা দুই ধরনের প্রতিবিম্ব পেলাম। এখন দেখো একটা লক্ষ্যবস্তু ও একটা বিন্দু লক্ষ্যবস্তু বলা হয়। এতক্ষণ আমরা বিস্তৃত লক্ষ্যবস্তু দেখাচ্ছি, এখন দেখাবো বিম্ব লক্ষ্যবস্তু। এই বিম্ব লক্ষ্যবস্তু ও থেকে একটি আলোক রশ্মি সমতল দর্পণে তির্যকভাবে, সোজা যায় নাই, তির্যকভাবে নিঃসৃত হচ্ছে। তার মানে কি, অপসৃত হচ্ছে বলে মনে হয়। কি হচ্ছে? অপসৃত, মিলিত হয় নাই। কিন্তু প্রতিফলিত রশ্মি যদি বাড়ায় কেন, কোথাও মিলিত হবে না। যদি মিলিত হতো বাস্তব প্রতিবিম্ব হতো, যেহেতু মিলিত হয় নাই এই জন্য অবাস্তব প্রতিবিম্ব। সমতল দর্পণে সবসময় অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়। এই প্রতিফলিত রশ্মিদ্বয়, তিনটা রশ্মি কিন্তু, এখানে কি বলা হয়েছে হিটিংটা, যে ও বিন্দু লক্ষ্যবস্তু হতে আলোক রশ্মি সমতল দর্পণ দ্বারা দর্পণ দ্বারা কি হয়েছে, অবাস্তব প্রতিবিম্ব হচ্ছে কিনা সেটা দেখা যাচ্ছে। সুতরাং এই প্রতিফলিত রশ্মিদ্বয় পিছন দিকে যদি বর্ধিত করা হয়, দেখো এ হলো ও লক্ষ্যবস্তু, আপাতিত রশ্মি দর্পণে আপাতিত হয়েছে,
প্রতিফলিত হলো। প্রতিফলিত রশ্মি কোথাও মিলিত হয় না, এই জন্য পিছন থেকে বর্ধিত করলে কোথাও মিলিত হয়েছে, মানে আই বিন্দু। সুতরাং ও বিন্দুর, ও লক্ষ্যবস্তু বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে আই। এটাও কিন্তু অবাস্তব, না? দর্পণ এবং লক্ষ্যবস্তুর মাঝখানে নয়, বিপরীত পাশে। আর মিলিত হয় নাই, অপসৃত হচ্ছে বলে মনে হয়, যেন এখান থেকে মনে বের হয়ে আসতেছে, কিন্তু আর লক্ষ্যবস্তু থেকে কিন্তু আলোক রশ্মি বের হয়ে আসে, এই প্রতিবিম্ব থেকে আসে না। সুতরাং এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। প্রতিবিম্ব প্রতিফলিত রশ্মির পিছন দিকে বর্ধিত করায় আই বিন্দুতে মিলিত হয়ে হয়েছে কি, কি সৃষ্টি হয়েছে? অবশ্যই প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। বর্ধিত করলে, যে প্রতিফলিত রশ্মিদ্বয় বর্ধিত পিছন থেকে বর্ধিত করলে আই বিন্দুতে মিলিত হয়েছে, অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে। প্রতিবিম্বের প্রকৃতি অবাস্তব। কিরূপ? প্রতিবিম্বের প্রকৃতি অবাস্তব। ক্লিয়ার? আমার মনে হয় সকল স্টুডেন্টগুলি যদি এই স্লাইডগুলি দেখে অনেক উপকৃত হবে। মানে প্রতিফলন, আলোর চ্যাপ্টার যে ভয় থাকে সেটা দূর হয়ে যায়। পর্দায় ফেলা যায় না। কেন পর্দায় ফেলা যায় না? কারণ প্রতিষ্ঠিত রশ্মি হয়, প্রতিফলিত রশ্মি হয়, এই যে প্রতিফলিত রশ্মি কোথাও মিলিত হয় না, তার মানে এখানে পর্দায় ফেলা যায় না। বর্ধিত করলে তারপর ভিতরে, ভিতরে আয়নার ভিতরে তো আমরা যেতে পারবো না, সুতরাং পর্দায় ফেলবো কিভাবে? যদি একই পাশে হতো তখন পর্দায় ফেলা যেত, যেভাবে আমরা গুলীয় দর্পণে দেখিয়েছি বা অবতল দর্পণে দেখিয়েছি। সুতরাং পর্দায় ফেলা যায়। সুতরাং প্রতিবিম্ব দুই প্রকার, বাস্তব, অবাস্তব। আমরা কয়েকটি পার্থক্য কিন্তু এখানে পাচ্ছি, যে আপাতিত রশ্মিদ্বয় কোথাও একই পাশে যদি মিলিত হয়, অভিসারী হয়, সেটা হলো বাস্তব। একই পাশে যদি মিলিত না হয়, অপসারিত হয়, সেটা হলো অবাস্তব। দুইটা পার্থক্য হলো। আরেকটা পার্থক্য দেখা যাচ্ছে, বাস্তব বিম্ব পর্দায় ফেলা যায়, অবাস্তব বিম্ব পর্দায় ফেলা যায় না। সুতরাং একটা পার্থক্য দেখা যায়, বাস্তব বিম্ব লক্ষ্যবস্তুর পাশে হয় সমতল দর্পণের ক্ষেত্রে। সমতল দর্পণের কিন্তু দর্পণ ভিন্ন আছে। সমতল দর্পণের ক্ষেত্রে বা গুলীয় দর্পণের ক্ষেত্রেও একই পাশে হবে। অবাস্তব বিম্ব সমতল দর্পণের লক্ষ্যবস্তু যে পাশে আছে তার বিপরীত পাশে হবে। সুতরাং আমরা পার্থক্যগুলো এইভাবেই লিখব, যে দুইটি দর্পণ দেখে এর ভিতরে নিজে নিজে পার্থক্য তৈরি করব, ওইগুলি লিখব, তবে আমাদের বেশি মনে থাকবে। 3-4 পার্থক্য বলা হলো। সুতরাং পার্থক্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 2 নম্বরে আসে। প্রতিবিম্ব, আচ্ছা প্রতিবিম্বের সংখ্যাটা দেওয়ার দরকার, তাই না? যে লক্ষ্যবস্তু থেকে কোনো আলোক রশ্মি দর্পণে বাধা পেয়ে সেটা উত্তল হতে পারে। উত্তল হলে কি হবে? অবতল, গুলীয় দর্পণ অবতল হলে কোথাও যদি মিলিত হয়, অথবা সমতল দর্পণে কোথাও থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুকে ওই লক্ষ্যবস্তুর বিম্ব বলা হয়। সুতরাং আমরা এখানে দুইটা শব্দ বলছি, একটা মিলিত হয়, একটা অপসৃত হচ্ছে বলে মনে হয়। অভিসারী হচ্ছে, অপসারী হচ্ছে। এই জন্য দুই ধরনের সংজ্ঞা আছে, বাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব। বাস্তব হচ্ছে কোনো লক্ষ্যবস্তু থেকে দর্পণের বাধা পেয়ে প্রতিফলিত রশ্মিদ্বয় কোথাও মিলিত হলে মিলিত বিন্দুকে ওই লক্ষ্যবস্তুর বাস্তব প্রতিবিম্ব বলে। আর অবাস্তবের ক্ষেত্রে লক্ষ্যবস্তু থেকে আপাতিত আলোক রশ্মি কোনো দর্পণে বাধা পেয়ে প্রতিফলিত রশ্মিদ্বয় কোথাও মিলিত না হলে, প্রতিফলিত রশ্মিদ্বয় পিছন দিকে বর্ধিত করলে কোথাও মিলিত হলে যে প্রতিবিম্ব সৃষ্টি হয় তাকে অবাস্তব প্রতিবিম্ব বলে। দেখিত সংজ্ঞা বলতে পারি, সেভাবেই শিখা হবে। ফিজিক্সের অনেক সংজ্ঞা আছে, সেইগুলি গাণিতিক ব্যাখ্যা দিয়ে সংজ্ঞা মনে রাখতে হয়, অথবা চিত্র দেখে মনে রাখতে হয়। অবাস্তব প্রতিবিম্ব হলো, আমরা এখানে কি পেলাম? অবাস্তব প্রতিবিম্ব, তার পর্দায় ফেলা যায় না, বিপরীত পাশে প্রতিবিম্ব সৃষ্টি হয়, এলো অবাস্তব প্রতিবিম্বের বৈশিষ্ট্য। আমি বলছিলাম আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো। এখানে কিন্তু 3টা বৈশিষ্ট্য একেবারেই স্পষ্ট। লক্ষ্যবস্তুর বিপরীত পাশে প্রতিবিম্ব হয়েছে, পর্দায় ফেলা যায় না, অবাস্তব প্রতিবিম্ব হয়েছে সমতল দর্পণের ক্ষেত্রে।
এখানে দর্পণ থেকে লক্ষ্যবস্তু যত দূরে থাকে সেই একই দূরত্বে দর্পণ থেকে লক্ষ্যবস্তু থাকে, সেটাই শেষ অংশে দেখানো হয়েছে। এই দর্পণ থেকে লক্ষ্যবস্তু দূরত্ব যা, দর্পণ থেকে বিম্বের দূরত্ব তা, সেটা আমরা পরের স্লাইডে দেখাবো। ব্যাখ্যাটা সমান কিনা সেটা জ্যামিতিক প্রমাণ দেখাতে হবে, সেটা কিন্তু আসে, সেটা আমরা পরের স্লাইডে দেখাবো ইনশাআল্লাহ। সুতরাং এই স্লাইড সম্পর্কে কারো প্রশ্ন আছে বলে মনে হয় না, কারো আজকে ক্লাস ছিল 10টায়, কিন্তু আমি স্টুডেন্ট অনুপস্থিত থাকা বিদায় ঘুমিয়ে থাকে, সেজন্য আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার 1 ঘন্টা পিছিয়ে দিয়েছে, যাতে লাইভে বেশি স্টুডেন্ট পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় একেবারেই কাউকে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা এখন যে কথাটা বললাম, দর্পণ থেকে লক্ষ্যবস্তু যত দূরে আছে দর্পণ থেকে তার প্রতিবিম্ব দূরত্ব সমান থাকবে, সেটাই দেখাবো আমরা। এই লক্ষ্যবস্তু মানে বিন্দু লক্ষ্যবস্তু আপতিত হলো এবং সোজাসুজিভাবে প্রতিফলিত হলো। খারাপভাবে যদি আপাত হয় খারাপভাবে প্রতিফলিত হবে, তির্যকভাবে যদি আপাতিত হয় তির্যকভাবে প্রতিফলিত হবে। এই অংশটা কিন্তু প্রথম ক্লাসেও দেখিয়েছি, যে মাঝখানে একটা সরল রেখা টানবো, সেটাকে অবিলম্ব বলা হয়। এই আপাতন কোণ প্রতিফলন কোণ হবে যদি অবিলম্ব টানা হয়। সুতরাং অবিলম্বটা এখানে দেখানো হলো। এই আপাতিত রশ্মিদ্বয় পিছন দিকে বর্ধিত করা হলো দুইটা, একটা হলো সমান সোজাসুজি বা খাড়াভাবে আপাতিত হলো, খাড়াভাবে ফিরে আসলো। একটা হলো তির্যকভাবে ফিরে আসলো, প্রতিফলিত, আপাতিত হলো প্রতিফলিত। এই আপাতিত রশ্মিদ্বয় পিছন দিকে যদি বর্ধিত করা হয় তবে এখানে ও বিন্দুতে মিলিত হবে। সুতরাং এখানে দেখো অনেকগুলি চিহ্নিত করা হয়েছে, আমি আবার প্রথম থেকে বলি। পি কি হচ্ছে একটা দর্পণ, ও হচ্ছে লক্ষ্যবস্তু, ও এম আপাতিত রশ্মি। এই রশ্মিগুলির নাম তোমার আগেই বলা হয়েছে, সুতরাং সেই অনুযায়ী নামগুলি মনে রাখবে, বর্ণনা নিজের মতো বানায় লেখা যাবে। ও এম আপাতিত রশ্মি, এম আর প্রতিফলিত রশ্মি, এম এন অবিলম্ব, অবিলম্বের সাথে আপাতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে ও এম এন আপাতন কোণ, এন এম আর প্রতিফলন কোণ। আমরা জানি প্রতিফলনের সূত্র অনুযায়ী এই দুইটা কোণ সমান, আই আর। প্রতিফলিত রশ্মি পিছন দিকে বর্ধিত করে আই বিন্দুতে মিলিত হয়। সুতরাং আই বিন্দু হচ্ছে বাস্তব অবাস্তব একটা প্রতিবিম্ব। এখানে আমি দুইটা কালার করা হয়েছে, দুইটা কালার কেন করা হয়েছে? দুইটা কালার সমান, যাকে আমরা আপাতন কোণ আই, প্রতিসরণ কোণ আর বলি। এখন লক্ষ্যবস্তু থেকে দর্পণের দূরত্ব দেখাচ্ছে এই চিত্র দ্বারা চিহ্নিত, এই সমান মাপ দেওয়া হয়েছে, মানে পি ও যতটুকুতে পি আই ততটুকুতে। এই তথ্যটা আমরা প্রমাণ করব, এটা কিন্তু 3 নম্বর প্রশ্নে আসে। সুতরাং এখানে আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাই, এম ও টি একটা ত্রিভুজ, এম আই টি একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম, আমরা উপপাদ্য শিখিয়েছি উপপাদ্য জ্যামিতিতে, যে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত আছে অনেকগুলি। তার মধ্যে একটি হচ্ছে দুটি বাহু সমান, অন্তত কোণ সমান। দুটি বাহু সমান করব, অথবা দুটি কোণ সমান একটা বাহু সমান, যে কোনো একটা শর্ত এখানে প্রয়োগ করব আমরা। দুটি কোণ সমান একটা বাহু সমান, একটা বাহু কি সেটা কিন্তু স্পষ্ট, টিএম। টিএম কিন্তু উভয় ত্রিভুজের সাধারণ বাহু, টিএম সমান টিএম সাধারণ বাহু। আর এখানে ও টিএম, এই যে এই কোণটা, এটাকে লম্ব না, এক সমকোণ। আইটিএম এটাও লম্ব, অন্তর্ভুক্ত কোণ দুইটা কি এক সমকোণ, এটা সমান। এখন আরেকটা জিনিস প্রমাণ করব, সেটা হলো আই কোণ আর কোণ সমান। আই সমান এই কোণ, মানে এম এন এম ও সমান এম ও টি, এটা কি কোণ? একান্ত কোণ। আবার এই আর এন এম আর সমান এম আই টি, অনুরূপ কোণ, কেন? এটা ছেদক, এই রেখাটা কি ছেদক। সুতরাং আই আর যদি ছেদক হয়, আর কোণ আর এই কোণটা কি সমান, এটা আমরা বলি অনুরূপ কোণ। আগেরটা বলেছে একান্ত কোণ, কিন্তু আমরা জানি আপাতত এই দুইটা কোণ সমান।
এই দুইটা কোণ যদি সমান হয় তার মানে কি এম ও টি সমান এম আই টি সমান, তার মানে কি দুইটা কোণ সমান পেলাম, একটা সাধারণ কোণ সমান পেলাম। সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ টি ও সমান টি আই লেখা যায়। সুতরাং এটা আমরা এখন লেখাটা দেখি কিভাবে লেখা হয়েছে। দেখো এই গোল দেওয়া হয়েছে, দুইটা কোণ সমান। দেখো আমি বর্ণটা লিখে দিয়েছি, তোমরা খাতায় অবশ্যই লিখে নাও। এম ও টি, এম আই টি এর মধ্যে কি কি সমান? প্রথমে বলা হয়েছে এই দুইটা কোণ সমান, এইটা কোণ সমান। টিএম সমান টি সাধারণ বাহু, আর এই অন্তর্ভুক্ত কোণ সমান। এখানে একটু বলে রাখি, এই কোণটা তোমরা সরাসরি সমান দিও না, আগে ব্যাখ্যাটা দিয়ে নিবা। এই কোণ আর এই কোণ সমান, একান্তর কোণ। এই আর কোণ সমান এই কোণ, আর কোণ অনুরূপ কোণ। আর যেহেতু আই কোণ সমান আর কোণ, সুতরাং এটা না, দুটা লাইন লিখে নিবা। সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম। সর্বসম লেখাতে আমরা লিখতে পারি পি ও সমান টি আই, টি ও সমান টি আই, অর্থাৎ ও টি থেকে লক্ষ্যবস্তু দূরত্ব যত, প্রতিবিম্ব দূরত্ব তত। এই প্রশ্নটা এইভাবে আসে, লক্ষ্যবস্তু দর্পণের যত সামনে থাকবে, লক্ষ্যবস্তু দর্পণের যত সামনে থাকবে, প্রতিবিম্ব দর্পণের ঠিক ততটা পিছনে থাকবে। কারণ এটা তো পিছন সাইড, তাই না? দর্পণ থেকে লক্ষ্যবস্তু তত পিছনে থাকবে। এই প্রশ্নটা হচ্ছে এই লেখাটা। ক্লিয়ার? সুতরাং লেখাটাকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, আমি একেবারেই দুঃখিত মনে হয়, কারো একটা মেসেজ পাই না। আমার কি লেখা দেখা যাচ্ছে, শব্দ শোনা যাচ্ছে? লাইভে অনেকে আসলো, চলে গেল, এই মেসেজটা দেয় নাই। যাই হোক, ক্লাসটা শেষ করতেই হবে, কেউ না করার কিছুই নেই। আচ্ছা, পরের অংশ দেখায়। আজকে সমতল দর্পণই দেখাবো, কালকে গুলিয়া দর্পণ দেখাবো। আমরা আগে একটা মোমবাতির প্রতিবিম্ব দেখিয়েছিলাম উপরে, চোখটা ছিল নিচে। আর এখন দেখাবো নিচে একটা ফুল আছে দর্পণের সামনে, সেই ফুলটা উপরে একটা সুন্দর একটা চোখ, মায়াবী চোখ মনে হচ্ছে, দর্পণ থেকে আপতিত হলো, চোখের ভিতরে প্রতিফলিত হলো। চোখে নিজস্ব কোনো আলো নেই। এখানে গোলাপ ফুল বা যে ফুলটাই বলি, এটা হচ্ছে দীপ্তমান বস্তু, অন্ধকারে না, আলোকিত একটা জায়গায় রাখা হয়েছে, দিনের বেলায় বা বাহিরে বলতে পারো। সুতরাং গোলাপ ফুলটা হচ্ছে দীপ্তমান বস্তু থেকে আলোক রশ্মি আপতিত হয়ে দর্পণে বাধা পেয়ে চোখে প্রবেশ করলো, প্রতিফলিত হলো। এটা একটা প্রতিফলন, তাই না? প্রতিফলিত রশ্মি পিছন দিকে বর্ধিত করলে সুন্দর একটা গোলাপ ফুলের ছবি দেখা যাবে। স্লাইডের লেখা তেমন লেখি নাই, শুধু আমি পিকচার দেখিয়েছি, সুতরাং লেখা নেই। লেখা যখন আসবে তখন দেখা যাবে ইনশাল্লাহ। এই দেখো লেখা আসছে, সমতল দর্পণে গঠিত বিস্তৃত লক্ষ্যবস্তু। আগে দেখিয়েছিলাম বিন্দু লক্ষ্যবস্তু, এখানে দুইটা হবে কিন্তু, বিস্তৃত লক্ষ্যবস্তু, বিম্ব লক্ষ্যবস্তু। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে বিস্তৃত লক্ষ্যবস্তু যতটুকু লম্বা হয়, গোলাপ ফুল যত লম্বা, সমতল দর্পণে ততটুকুই প্রতিবিম্ব সৃষ্টি হয়, দুটার দূরত্ব সমান। যদি আমি এটাকে এবি ধরি, এবি, আর এটা যদি পি কিউ লিখি, এবি সমান পি কিউ হবে। এটা পরীক্ষায় আসে। আগেরটা দেখিয়েছিলাম বিন্দু লক্ষ্যবস্তু, আর এটা হচ্ছে বিস্তৃত লক্ষ্যবস্তু। সিনথিয়া সিনথিয়া লিখেছে, লেখা দেখা যাচ্ছে না। এখন লেখা কি দেখা যাচ্ছে? যে সমতল দর্পণে গঠিত বিস্তৃত লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব, আগে তো লেখা ছিল না। এটা হলো বিস্তৃত লক্ষ্যবস্তু। ক্লিয়ার?
কারণ একটা বস্তুতে হাজার হাজার বিন্দু থাকে, সবগুলো বিন্দু নিয়ে একটা বিস্তৃত লক্ষ্যবস্তু হয়। সুতরাং শীর্ষবিন্দু, পাদবিন্দু বা নিচের বিন্দু দুইটার প্রতিবিম্ব যদি সৃষ্টি করতে পারি, তো বিস্তৃত লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব হয়ে যায়। সুতরাং লক্ষ্যবস্তুর আকার প্রতিবিম্বের আকারের সমান হবে। প্রশ্নটা কি? এটা কিন্তু তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, একটু দেখে নিও। যে আমি পিকচারটা দেখিয়েছি এইভাবে, যে ফুলের দৈর্ঘ্য যতটুকু বাস্তব বিম্ব লক্ষ্যবস্তু, অবাস্তব প্রতিবিম্ব ফুলটা একই রকম সমান হবে। সেই জন্য তুমি জ্যামিতিক প্রমাণ একটা লিখতে হবে, সেটা আমি লিখি নাই। এটা একটা অবাস্তব প্রতিবিম্ব। আর সমতল দর্পণে সবসময় প্রতিবিম্ব হয় সোজা। কি হয়? সোজা, উল্টা হয় না। আর অবতল দর্পণে হয় উল্টা, সোজা হয়, অবাস্তব হলে সোজা হয়, বাস্তব হলে উল্টা হবে। সেটা আমরা দেখাবো। গত ক্লাসে একটা স্লাইডে দেখিয়েছি অবশ্য। জি, থ্যাংক ইউ সিনথিয়া। আচ্ছা, লক্ষ্যবস্তুর আকার প্রতিবিম্বের আকারের সমান হবে, এটা কিন্তু প্রশ্নে পরীক্ষায় আসতে পারে। আমরা এখানে সেই একই একটা দাবার কুটি দেখিয়েছি। এটা লক্ষ্যবস্তু প্রতিবিম্ব সমান, এই যতটুকু হলুদ কালার দেওয়া আছে সেই মাপে আমরা এই জায়গায় নিয়ে গেলাম। এটা হচ্ছে তোমার হাতে মেপে, এইভাবে তো পরীক্ষায় লিখলে হবে না। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান, এক কথা। দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরে যত দূরে আছে, দর্পণ থেকে প্রতিবিম্ব সে এক দূরে আছে, সেটাই দেখাইলাম দুইটা স্লাইডে। দেখো, হলুদ, এ হলুদ, লক্ষ্যবস্তু যত প্রতিবিম্ব তত সমান। এটাকে হলো বলা হয় ইউ। আমি আবার প্রথম বলি, যে এই দূরত্বটা হলুদটা, দর্পণ থেকে দাবার দূরত্ব হলো ইউ, লক্ষ্যবস্তুর দূরত্ব। আবার দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব ভি, প্রতিবিম্বের দূরত্ব ভি দ্বারা প্রকাশ করা হয়। আবার এই হলুদ কালারটা দেওয়া আছে, দেখো দুই প্রতিবিম্বে চলে গেল। লক্ষ্যবস্তুর দূরত্ব ছিল দৈর্ঘ্য, এটা হলো এল, আর প্রতিবিম্বের দৈর্ঘ্য এল প্রাইম। এটি আমি জানাইলাম এই কারণে, এর সূত্র আছে, সেটা পরে দেখাবো ইনশাআল্লাহ কালকে। সুতরাং সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য, তার মানে দুইটা বৈশিষ্ট্য এখানে পেলাম। একটা হচ্ছে যতটুকু লক্ষ্যবস্তু দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হয়, একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো দর্পণ থেকে লক্ষ্যবস্তু যত দূরে থাকে প্রতিবিম্ব তত দূরে থাকে এবং অবাস্তব প্রতিবিম্ব হয়। ক্লিয়ার? সুতরাং বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমার খাতায় লিখতে হবে, যে দুইটা বৈশিষ্ট্য, লক্ষ্যবস্তু দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান, লক্ষ্যবস্তু দর্পণ থেকে যত দূরে থাকবে প্রতিবিম্ব দর্পণ থেকে তত পিছনে থাকবে, সমান থাকবে। সুতরাং দুটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। দেখো, দর্পণ থেকে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান একটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের সমান হয়। এই বৈশিষ্ট্যগুলি খাতায় লিখতে হবে। ক্লিয়ার? তানজিম ঢালি, ধন্যবাদ। আমার দুইটা ছাত্রী পাওয়া গেল, সিনথিয়া, তানজিম ঢালি। সুতরাং আমরা যদি পরের স্লাইডে চলে যাই, আরেকটা বৈশিষ্ট্য আছে, দেখা যাচ্ছে না নিচে, আমি বলে দিচ্ছি 3 নাম্বারটা। সেটা হলো প্রতিবিম্ব অবাস্তব সোজা। দেখো, প্রতিবিম্ব অবাস্তব সোজা, তিনটা বৈশিষ্ট্য পেলাম। প্রতিবিম্ব বৈশিষ্ট্য কয়টা পেলাম? তিনটা। দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব সমান, প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের সমান, প্রতিবিম্ব অবাস্তব ও সোজা। দেখা যাচ্ছে না নিচে পড়ে গেছে। প্রতিবিম্ব অবাস্তব ও সোজা, তিনটা বৈশিষ্ট্য। এখন যদি দলগতভাবে কিছু আলোচনা করি মানে ভালো হবে। আজকে যেটুকু পড়িয়েছি সেটুকুই ভালো, বেশি পড়াইলে আবার মনে থাকবে না। দেখো, একটা লোক হাঁটতেছে,
সে হাঁটতেছে কি ডান হাতে বক্সটা নিয়ে, কিন্তু দর্পণে দেখা যাচ্ছে বাম হাতে, তাই না? সে সামনে যাচ্ছে, প্রতিবিম্ব তার সামনের দিকে আসতেছে, এরকম মনে হয়, তাই না? এটাই বলা হয়েছে সমতল দর্পণে বিস্তৃত লক্ষ্যবস্তু দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব রশ্মি চিত্র। এখন রশ্মি চিত্র আঁকবা, এই মাথা থেকে একটা রশ্মি আসতেছে, আবার ফিরে যাবে, পায়ের পাতা থেকে তীর্যক একটা রশ্মি আসতেছে আসতেছে, এভাবে তোমরা প্রতিবিম্বটা আঁকবা এবং বৈশিষ্ট্যগুলি লিখতে হবে। সুতরাং আজকে আমরা যদি ক্লাসটাকে মূল্যায়ন করতে চাই, কি কি শিখিয়েছি? প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? সমতল দর্পণে প্রতিবিম্বের অবস্থান দর্পণের বিপরীত পাশে হবে, লক্ষ্যবস্তুর বিপরীত পাশে, এবং অবাস্তব প্রতিবিম্ব হয়, তাই না? এটা জিজ্ঞাসা করলাম প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, সেই কথাটা বলিও দিলাম। দর্পণের পিছনে হবে। 2 নাম্বার, প্রতিবিম্বের প্রকৃতি কিরকম? সমতলের প্রকৃতি কিরকম বলা হয়েছিল? অবাস্তব ও সোজা হবে। অবাস্তব, সোজা হবে। আমরা কিন্তু আজকে সব সমতল দর্পণ দেখিয়েছি। প্রতিবিম্বের আকৃতি অবাস্তব এবং সোজা হবে। প্রতিবিম্বের আকার কি রকম হবে? কতক্ষণ আগেই দেখিয়েছি স্লাইডে, সমান হবে, তাই না? একেবারে সহজ কথা, লক্ষ্যবস্তুর সমান হবে। দর্পণ থেকে লক্ষ্যবস্তু প্রতিবিম্বের দূরত্ব পার্থক্য কত? পার্থক্য আছে কি? নেই, শূন্য, মানে সমান হয়। লিখবো দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব সমান। আমরা আজকে এই পর্যন্তই। তোমরা 2টা চিত্র দেখো, এই 2টা চিত্র নিয়ে অবতল দর্পণে 2টা চিত্র আছে এখানে, একটা হচ্ছে গোলীয় দর্পণে, একটা হচ্ছে অবতল দর্পণ, এই প্রথমটা, আর দ্বিতীয়টা হচ্ছে উত্তল দর্পণ। এই চিত্রটা বাসায় তোমরা আঁকবে। আমি একটু বলে রাখি, সেটা হলো এই সি হচ্ছে আলোক কেন্দ্র থেকে বৃত্তটা আঁকবে, একটু বড় করে আঁকতে হবে। আর সি এবং পি হচ্ছে মেরু, আর সি হচ্ছে প্রধান অক্ষ, পি হচ্ছে মেরু। এই শব্দগুলি কিন্তু ভালো করে জানতে হবে। সিপির মধ্যবিন্দু যেটা, সেটা হচ্ছে ফোকাস বিন্দু, যা একটা কাসিট দেখিয়েছিলাম। আর এখন দেখো লক্ষ্যবস্তু কোথায় রাখা হয়েছে? সি এফ এর মাঝখানে, এ বি একটা লক্ষ্যবস্তু। এখানে গত ক্লাসে একটা স্লাইড দেখিয়ে বলেছিলাম, আমি আগামী ক্লাসে এর সম্পর্কে বিশদ আলোচনা করব। যতটুকু পারো তোমরা এই বিবরণটা শিখে রাখো বই দেখে, যাতে তোমরা পরের ক্লাসে সেটা উপকৃত হতে পারো। ক্লিয়ার? তোমরা সবাই ভালো থেকো। করোনা পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার উপায় একটাই, সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। বাইরে যাও, সুশৃঙ্খলভাবে যাও, সুশৃঙ্খলভাবে হাঁটো, পরিষ্কার থাকো, মাস্ক পরো। নিজেকে নিজে বাঁচাতে হবে। নিজে যদি বাঁচো, পরিবার বাঁচবে, দেশ বাঁচবে। আমরা সেদিকে খেয়াল রাখি। তোমরা অবশ্যই বাড়িটি করবে, আর বেশি লেখাপড়া করো, কোরআন শরীফ তেলাওয়াত করো। আল্লাহ অবশ্যই আমাকে করেন এই দুর্যোগ অবস্থা থেকে দেবেন। আল্লাহ হাফেজ।